চাচ্ছি আপনার প্রতিক্রিয়া এবং যে ৩৭,০০০ কোটি টাকার বিনিময়ে ১৪টি বোয়িং কেনার চুক্তি সম্পাদন হতে যাচ্ছে সে বিষয়ে আপনার মন্তব্য। না, আপনি ঠিকই বলেছেন। মানে আমরা যে এই যে অনেক সময় আলোচনা করি বা একটা বিষয়ে কথা বলি, কিন্তু অনেক সময় কোনো কোনো বিষয়ে কথা বলার আগে এত ক্ষোভ সামনে চলে আসে, মনে হয় যেন কিছুই করতে পারছি না, এবং চোখের সামনে এত বড় অনাচার ঘটে যাচ্ছে বা যাবে, কিছুই যেন করতে পারছে না, এ ধরনের একটা ক্ষোভ কাজ করে। তা আপনি যে খবরটি বললেন, গতকালই এটা দেখলাম যে আজকে নাকি, আমি নাকি শব্দটা বললাম, এটা বলার মধ্য দিয়ে আবার কেউ কেউ ভাবতে পারেন তার মানে কি কিছু প্রত্যাশা করেন, কারণ মানুষ তো, এবং আমরা দেশটার ভালো চাই, দেশের মানুষের ভালো চাই, এই জন্যই সেটা তো থাকে যে ঠিক এই সময়ে 14টা উড়োজাহাজ কেনা হবে বোয়িং কোম্পানির কাছ থেকে, এবং তার খরচের কথাটা আপনি বললেন। কিন্তু আপনি বলেন যে এইটা কে বলল, কোন দরপত্র আহ্বানের মধ্য দিয়ে এটা হইল, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটার প্রয়োজনীয় কথা কারা বলল? দেশের জনগণ কি এই দাবি কখনো করেছে? এই আলোচনা নাই। ঠিক যখন এই কাজটা হচ্ছে, দেখেন হাওড় অঞ্চলের আমাদের ধান সংকটে পড়ে গেছে, মানুষের হাহাকার, জিনিসপত্রের দাম বেড়ে চলছে, জ্বালানি নিয়ে সংকট, সংকটের ইয়াত্তা নাই। এবং বিগত ইউনূস সরকারের সময় তিনি এক অদ্ভুত 3G থিওরি শিখাইছিল, এখন দেখি যে 3-0 করবে, এখন তিনি 3+ করে দিয়ে গেছে, দারিদ্র প্লাস, বেকারত্ব প্লাস, সব প্লাস, অনাচার প্লাস। তা সেইখান থেকে কিভাবে উদ্ধার পাবো আমরা গণতন্ত্রের পথে যাত্রা করার জন্য? কিন্তু সেইটা না করে ওই ইউনূস সাহেব যাওয়ার আগে, আমাদের নির্বাচনের মাত্র 3 দিন আগে আনুষ্ঠানিকভাবে যে চুক্তি করে গেছে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, এটাকে ভদ্র ভাষায় অসম প্রথমে বলতো, আমরা বলি এর অসমটম না রে ভাই, এইটা এক ধরনের গোলামির চুক্তি, এবং এইটা একটা দেশের অর্থনীতি রাজনীতিকে শুধু বিপর্যস্ত করবে না, আমাদের সার্বভৌমত্বের উপরে হুমকি। তার একটা ছোট্ট উদাহরণ দেখেন। এই চুক্তি করার সময়, যেটা আমরা পরে ক্লজ পড়লাম, প্রথমে তো এটা একটা গোপনীয় একেবারে ছিল, এবং এই ইতিহাস একটু বোঝা দরকার। ওই সময় আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এটা খুঁজে বের করেছিলেন, এবং আমার যদি তথ্য ভুল না হয়, রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তা এইটা তিনি বের করে দিয়েছিলেন, তাকে পর্যন্ত চাকরি থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছিল। কি পরিমাণ গোপনে তারা রাখতে চেয়েছিল, কিন্তু গোপনের গোপন থাকে নাই। 32 পৃষ্ঠার চুক্তি, এটা নানাভাবে আমরা জেনেছি, অনেক ক্লজ হয়তো আমরা এখনো জানি না। সেইটার মধ্যে আমরা দেখলাম তথাকথিত আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দূর করার নামে আমাদের এমন এমন কাজ করতে হবে যা আমাদের অর্থনীতি মোটেই, এইটা কি বলে যে এই লোড তারা নিতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন এই চুক্তির ফলে অপ্রয়োজনীয়ভাবে আমরা এই বিমান কিনতে হচ্ছে। কিন্তু এর থেকে আরো ডেঞ্জারাস ডেঞ্জারাস খবর আছে। যেমন আমি একটা দুইটা খালি বলি, বলে একটু থামি, তারপরে আপনি বললে আমি হয়তো অন্য কথা বলতে পারবো। যে আমাদের দেশের প্রয়োজন ছাড়া একটা হিসাব করে দেওয়া হয়েছে, প্রতি বছর এই পরিমাণে গম কিনতে হবে, এবং সেইটা কিন্তু পার মেট্রিক টনে $35 থেকে শুরু করে, কেউ কেউ বলছে এটা $70 থেকে $75 পর্যন্ত এটা বেশি লাগতে পারে। ইতিমধ্যে কিন্তু এই ধরনের কেনার খবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমাদের জ্বালানি, জানেন যে আমরা সাধারণত পৃথিবীর যে দেশ থেকে কম পাবো সেইভাবেই তো কিনবো, কিন্তু এই চুক্তিতে এমন আছে যে আমেরিকার কাছ থেকে এত পরিমাণ লক্ষ কোটি টাকার উপরে জ্বালানি প্রতি বছর অবশ্যই কিনতে হবে। 15 বছরে $15 বিলিয়ন এলএনজি কিনতে হবে, 15 বছরে $15 বিলিয়ন এলএনজি, এবং প্রতি বছর $350 কোটি বিভিন্ন ধরনের পণ্য কিনতে হবে। সামরিক সরঞ্জামাদি তাদের কাছ থেকে কিনতে হবে, চীনের মতো রাষ্ট্রের কাছ থেকে কেনা যাবে না, বিভিন্ন ক্ষেত্রে বাধ্যবাধকতা। এবং যে মানে জি না, ওই বিষয়টা দাঁড়াচ্ছে, তাহলে হচ্ছে আমি বলছি যে শুধু এইটা না, এ তো ধরেন চোখের সামনে এটা দেখলেন, আমাদের কৃষি, তাদের কৃষি পণ্য তারা যেভাবে বলবে সেইভাবে কিনতে হবে, দাম দর করা যাবে না। আমি বলছি যে এই যে জায়গাগুলো তারা নিয়ে আসলো, শুধু তাই না, এগুলো তো আমি জিনিসপত্র আমাদের অর্থনীতির উপরে, যে কথা আপনি আরো কংক্রিট ফর্মে বললেন, আমি মানুষের সাধারণভাবে বোঝার জন্য বলছি, প্রতি বছর আমাদেরকে এই ধরনের একটা সুনির্দিষ্ট কিনতে হবে, এবং সেটা যে বছরগুলোর কথা বললেন যে সেই বছর পর্যন্ত যে এটা করতে হবে। তার এইটা দেখলে প্রথমে একটা দেখা যায় যে আমাদের অর্থনীতির একটা চাপ, এবং এটা শোনার পরে ওরা আবার একটা যুক্তি হাজির করে যে এটা চাপ পড়বে, কিন্তু তো আমাদের রপ্তানি টপ্তানি করে তো হবে। শুধু তাই না,
এই চাপের বাইরে সবচেয়ে বড় যে চাপটা হবে সেটা হচ্ছে ওই যে দেখেন বোয়িং বিমান কেনার খবর আপনি পেলেন, এমনকি আমাদের সামরিক সরঞ্জাম পৃথিবীর অন্য দেশ থেকে কেনার আগে এইটা আমেরিকার সাথে কথাবার্তা বলে নিতে হবে। আমাদের ভূরাজনৈতিক কারণে আমাদের বঙ্গোপসাগর এবং এই অঞ্চল জুড়ে তারা যে আধিপত্য বিস্তার করতে চায়, তারা কিন্তু সে আধিপত্য বিস্তার করার পথে ইতিপূর্বে তাদের সাথে সোপা হানা নানা ধরনের বিজ্ঞান প্রযুক্তি যে ধরনের চুক্তি আছে যেটা নিয়ে কম আলোচনা হয়, তাদেরও কিন্তু এক ধরনের সুযোগ নানাভাবে এখানে আসার সুযোগ আছে। সেইটা আরো বেশি ত্বরান্বিত হলো এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে। তার মানে ইন লং টার্ম আমাদের পুরো দেশ এবং এই অঞ্চল জুড়ে আমেরিকার আধিপত্য বিস্তারে কিন্তু এই চুক্তি আমাদের দেশকে একটা নতুন ধরনের সংকটে ফেলবে। এর বাইরে আমি আরেকটা কথাও একটু আপনার মাধ্যমে যারা শ্রোতা তাদেরকে বলতে চাই যে আমেরিকা নিজেই কিন্তু সংকটপূর্ণ দেশ। এটা যারা একটু বোদ্ধা তারা জানেন, ঋণের বোঝা তাদের বাড়ছে, আভ্যন্তরীণ সংকট বাড়ছে। এগুলো ঠেকাইতে গেলে তাদের কিন্তু নিজেদের আয় বাড়াইতে হবে এবং ব্যবসা বাণিজ্য বাড়াইতে হবে। তার ব্যবসা বাণিজ্য মানে তো অস্ত্র ব্যবসা একটা প্রধান, এবং পৃথিবীর বিভিন্ন দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে এবং অসম চুক্তির মাধ্যমেই তারা তাদের কি বলবো যে পণ্য বিভিন্ন দেশের উপরে চাপিয়ে দিয়ে এখান থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া। কিন্তু এর বিপরীতে একটু খেয়াল করা দরকার, আজকের দুনিয়ার দেশে দেশে সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম জোরদার হচ্ছে। এমনকি আমেরিকাতেও লক্ষ লক্ষ মানুষ ইরানের যুদ্ধের বিরুদ্ধে সংগ্রাম করছে। ইরানের যুদ্ধে আমেরিকা কি নাস্তানাবুদ হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছেন। এর বিপরীতে চীন, রাশিয়া এবং অন্যরা সহ যে ডলারের বিপরীতে বিকল্প অর্থনীতির ব্যবস্থা গড়ে তুলছে, ব্রিক্স সহ অন্যর যে আবির্ভাব ঘটছে, সেইটাও সে ঠেকাইতে চায়। এবং বাংলাদেশের মতো দেশ এবং এই ধরনের তৃতীয় বিশ্বের দেশ যাতে কোনোভাবে ডলারের আধিপত্য মুক্ত না হয়ে বিকল্প অর্থনৈতিক ব্যবস্থায় যাতে না যেতে পারে, সেই প্রক্রিয়া কিন্তু সে করতে চায়। তার মানে এই চুক্তি যদি বাংলাদেশে অব্যাহত থাকে তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিক, রাজনৈতিক, সামগ্রিকভাবে একটা বিপর্যস্ত হবে এবং আমেরিকার গোলাম হওয়ার, আমরা নানা সময় গোলামির চুক্তির কথা শুনেছি, এটাই প্রকৃত একটা গোলামির চুক্তি হিসেবে সামনে আসবে। কিন্তু দেখেন এখনো আমরা বলবো এই সুযোগটা আছে, এই পার্লামেন্ট, হ্যাঁ তার কাছে হয়তো মেলা আমাদের প্রত্যাশা করার নাই। আপনি বারবার বলছেন যে সুযোগ আছে এবং চুক্তিতেও সেই ক্লজ রাখা হয়েছে যে এতদিনের মধ্যে আপত্তি জানিয়ে চুক্তি থেকে বের হয়ে যেতে পারবে যে কোনো পক্ষ। মালয়েশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেছে। রুমিন ফারহানার কথা বললেন, সংসদে আলোচনা করতে গেল তার মাইক থামিয়ে দেওয়া হলো। আমরা ডক্টর ইউনূসকে তো মার্কিন এজেন্ট হিসেবেই এখন সবার কাছেই পরিচিত, এখানে কোনো ভুল নেই, ডাইরেক্ট মার্কিন এজেন্ট। এই দায় দায়িত্ব আমরা বারবার বলছি, 3 দিন আগে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস এই চুক্তি করে গেলেন, কিন্তু সেই চুক্তি কেন এই সরকার বাস্তবায়ন করছে, কেন এই সরকার সরে আসতে পারছে না? এই যে আপনি যে এখন যে প্রশ্নটা করলেন এটাই হচ্ছে মূল কথা। প্রথম কথা, ইউনূস সাহেব নিয়ে কিন্তু দেশের মানুষ সব বুঝে ফেলছে, এইটা নতুন কিছু বলার দরকার নেই। আমরা বামপন্থীরা যার জন্য প্রথম দিনই বলেছিলাম আপনি আসছেন দয়া করে একটা নির্বাচন দিয়ে চলে যান, আমাদের এই কথা শোনা তখন হয় নাই। যাই হোক, সে আলোচনায় গেলাম না। কিন্তু আরো আমি এইখানে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, দেখেন যে এই সরকার কেন বাস্তবায়ন করছেন এটা বলার জন্যই বলছি, যে যিনি ওই সরকারের উপদেষ্টা ছিলেন প্রতিরক্ষা এবং এই বিষয়ক, তাকে কিন্তু এই বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রী করলো। এবং এই ভদ্রলোক কিন্তু একসময় বললেন যে এই চুক্তি করার আগে বিএনপি এবং জামাত ইসলাম তাদের সম্মতি নেওয়া হয়েছে। আমরা কিন্তু এর বিরোধিতা বিএনপির কাছ থেকে শুনিনি। এবং এই রহস্য এখনো আমাদের কাছে, যে জানা যায় যে তিনি নানাভাবে আমেরিকা এবং অন্যদের সাথে দেন দরবার করছেন এবং এই ভদ্রলোকের খুঁটিও কিন্তু ওই সব জায়গায়। ওই ইউনূস সাহেবের খুঁটির কথা যেটা বললেন যে কোন জায়গার লোক, এবং এই খলিল সাহেবের খুঁটিও তো একই জায়গার লোক, সবাই বলে। তাহলে উনি যখন বলছেন যে বিএনপির সাথে কথা বলেছি এই চুক্তির আগে, তাদের সাথে পরামর্শ করা হয়েছিল, আমার বক্তব্য হচ্ছে এই সরকার যে বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু এই চুক্তি বহাল থাকলে তো চলে আসে সবার আগে আমেরিকা। তাহলে সে তাকেই প্রমাণ করতে হবে সে কি সবার আগে বাংলাদেশ বলতে চায় না সবার আগে আমেরিকা বলতে চায়। তো যদি সবার আগে বাংলাদেশ বলতে চায় তাহলে সংসদে আলোচনা করতে হবে, সংসদের সর্বসম্মতিক্রমে এইটাকে চেষ্টা করতে হবে এই চুক্তির বিরোধিতা করা, এবং বাংলাদেশে আরো বেশি সংগ্রাম গড়ে তুলে তাদেরকে পরিষ্কার জানাই দিতে হবে এই চুক্তি আমরা এখন স্থগিত করলাম এবং তারপরে পর্যায়ক্রমে নিয়ম অনুযায়ী বাতিলের জায়গায় চলে যাব। সেইটা যদি না করে এই সরকার তো সামলাইতে পারবে না। তা আমি মনে করি যদি এই সরকার এই বাতিলের প্রক্রিয়ায় না যায়, আমরা ওই যে একটু আগে আপনি ইউনূস সাহেবের সম্পর্কে বললেন যে সবাই জেনে গেছে যে ইউনূস হচ্ছে মেড ইন আমেরিকা ছিল, তাহলে এই সরকার মেড ইন কোনটা,
এইটাও তো আমাদেরকে বুঝতে হবে। কিন্তু আমি বলছি, আজকেও আমি সেই কথা বলতে চাই না। আমি মনে করি আমাদের সামনে যে সুযোগ আছে, আমি প্রত্যাশা করতে চাই গণতন্ত্রের পথে একটা ধরেন ন্যূনতম যাত্রা শুরু করার আমরা পথ ভোটের মাধ্য দিয়ে হবে আমরা আশা করেছিলাম। ভোট নিয়ে নানা কোশ্চেন থাকলেও এখনো আমরা সেটা রাখতে চাই, যার জন্য তো আমরা স্মারকলিপি দিয়েছি, যার জন্য তো এই যে রুমিন ফারহানাকে বলতে দেওয়া হয় নাই বলে আমরা গতকাল একটা বিবৃতি দিয়ে বলেছি, আমরা আশা করি আজকেই তাকে বলতে দেওয়া হবে এবং এইটা আলোচনার টেবিলে নিয়ে আসবে। এবং রুমিন ফারহানা যতটুকু বলতে চেয়েছে তাতে কিন্তু মোটামুটি আমি বলবো যে পয়েন্টগুলো পরিষ্কার করতে তিনি পেরেছেন, যে এইটা একটা অসম চুক্তি এবং অন্যান্য জায়গায় কি আছে। এই যে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান যারা দিয়েছে, এই যে সাবেক ছাত্র সমন্বয়কদের দল, তারাও এই চুক্তি সম্পর্কে টু শব্দের উচ্চারণ করছে না, তারাও সংসদে রয়েছে। জামাত ইসলামী কোনো কথা বলছে না। ডক্টর খলিল বললেন যে এই চুক্তি সম্পর্কে সবাই জানে। তার মানে মিলে মিশে মানে এখন যারা সংসদে আছে তারাই কি এই চুক্তি আহ আহ, মানে সম্পাদন করেছে? নাহলে ডক্টর খলিল এত সাহস পান কোত্থেকে? আলটিমেটলি দাঁড়াচ্ছে তো, যদি তারা এই চুক্তি নিয়ে আলোচনা না করে এবং বাতিল করার দিকে না যায়, তাহলে তো এই দায় কিন্তু তাদেরকে নিতে হবে। ইউনূস সাহেবের কথা বলে আর পার পাওয়া যাবে না। কিন্তু যদি এই সংসদ এটা আলোচনার মধ্যে না নেয় এবং সরকার যদি এটা না নেয় এবং বাইরে আর যারা আছে তারা যদি এই ব্যাপারে উদ্যোগী ভূমিকা না নেন, তাহলে আপনি যেটা বললেন আমাদেরকে বলতে হবে যেটা মিলেমিশে এটা করেছেন, এবং আপনারাও ওই তাদের কাছে কোনো এক ধরনের দাসখত লেখেই এখন সরকার পরিচালনা করছেন। কিন্তু আমি এই কথা পরিষ্কার করে বলি, এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ। দেখেন নাই, মুক্তিযুদ্ধকে নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু এইবার বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এত মবের ভেতরেও, এত মামলার মবের ভেতরেও তারা কিন্তু মুক্তিযুদ্ধকেই তারা পরাজিত হতে দেয়নি। সুতরাং মুক্তিযুদ্ধের বাংলাদেশ, আমেরিকা যেমন মুক্তিযুদ্ধকে পরাজিত করতে চেয়েছিল, পারে নাই, তারা কিন্তু পারবে না। কিন্তু আর একটা কঠিন সংগ্রামে আমাদের নামতে হবে। এই কঠিন সংগ্রাম আমরা একটু কম করতে পারি যদি সরকার, এখনো যে সময় আছে এই সময়ে আমাদের দেশের বিশেষজ্ঞ আইনবিদ তাদের সাথে পরামর্শ নিয়ে এইটাকে কিভাবে বাতিল করবে সেই প্রক্রিয়ার দিকে আগায়। আমি সরকারের প্রতি সর্বশেষ এই আহ্বান জানাবো। এবং যদি আজকের পার্লামেন্ট তারা এই বিষয়টা আলোচনা না করেই তারা শেষ করেন, এবং যদি বোয়িং কেনার চুক্তিটা তারা, বিমান কেনার চুক্তিটা, উড়োজাহাজ কেনার চুক্তিটা তারা যদি আজকেই সম্পন্ন করেন এবং এই চুক্তির অন্য যে ক্লজ গুলো আছে সেইগুলো যদি বাস্তবায়নের পথে যান, তখন কিন্তু আমাদেরকে এই শুধু চুক্তি কি বলে বিরোধিতা করা না, চুক্তি বাতিল না, এই সরকারের এই অন্যায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধেও আমাদের রাজপথে কণ্ঠ সোচ্চার করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আমি দেশের সাধারণ মানুষকে এবং সচেতন মহলকে এই সংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানাবো। কারণ এইটা যদি বিপন্ন হয় তাহলে কিন্তু আমাদের অর্থনীতি শুধু বিপর্যয়ে পড়বে না, আমাদের সার্বভৌমত্ব বিপর্যয়ে পড়বে। আমি এই প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলতে চাই। দেখেন, হয়তো আলোচনায় আমরা বিমান এবং অন্যান্য আলোচনা আনলাম, আমাদের কৃষিতে কিন্তু একটা ব্যাপক সংকটের মধ্যে পড়বে। কারণ ইতিমধ্যেই জানেন যে আমাদের কৃষিটাই আমাদেরকে একমাত্র বাঁচায় রাখতে পারে, এবং সেই কৃষির যে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, কৃষক কিন্তু তার লাভজনক দাম পাচ্ছে না। কিন্তু অনেক কৃষি পণ্য সেইটা যদি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং আমেরিকার কাছ থেকে, তাহলে আমাদের কৃষি আরো বড় ধরনের সংকটে পড়বে। তার মানে আমাদের জীবন আরো বেশি অতিষ্ঠ হয়ে যাবে। আপনি এটা দেখেছেন বিশ্বব্যাংক আরো যে বিষয়টা রয়েছে, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে প্রাণীজ আইটেম যেগুলো, যে মাংস বা অন্যান্য, আপনার এর মধ্যে কৃষিও রয়েছে। খোদ ডক্টর ইউনূস সরকারের সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার, তাকে নিয়েও বিতর্ক রয়েছে। তারপরেও তিনি গত কয়েকদিন আগে সংবাদ সম্মেলন বা একটি সেমিনারে বললেন, অথবা ডেইলি স্টারেও গতকাল তার একটা আর্টিকেল বেরিয়েছে যে তিনি সহ আরো অনেকে নাকি ডক্টর ইউনূস সরকার, মানে এই ডক্টর ইউনূসের সামনে বিরোধিতা করেছিলেন, আপত্তি জানিয়েছিলেন। তাদের যে অতিরিক্ত উৎপাদিত দুগ্ধজাত পণ্য অথবা মাংস, এইগুলোর ডাম্পিং গ্রাউন্ড করা হবে বাংলাদেশে, অর্থাৎ ওরা যেটা খায় না সেটি আমাদের দেশে পাঠাতে চায়, এবং তার যে ভয়াবহতা সেটি ফরিদা আক্তার তুলে ধরেছেন। এরপরও, এত কিছু জানার পরও সরকার এসব থেকে বের হচ্ছে না। আপনার শেষ মন্তব্য জানতে চাই ফরিদা আক্তারকে কেন্দ্র করে। এ ব্যাপারেই বলি, আমি যে কৃষি বলতে যে এই টোটালিটি বলতে চেয়েছি, তার মধ্যে দুগ্ধ থেকে শুরু করে সবকিছুই। আমি একটু বিনয়ের সাথে বলি, ফরিদা আক্তার, ওনার প্রতি আমি সম্মান রেখে বলি, উনি আগেও বলেছেন, আমি প্রথমে শুনেছি একটা সেমিনারে বলেছেন যে উনি এত কিছু জানতেন না, উনি মৎস্যটা বিষয়ে একটু জানতেন কিন্তু কথা বলেও কাজ হয় নাই। কিন্তু আমি বলি এই দায় উনি এড়াতে পারেন না, নতুন উপদেষ্টা ছিলেন, তাহলে এত বড় ক্ষতি উনি কেন তখন তাহলে এইটাকে কি বলে প্রতিবাদ করে উনি চলে আসেন নাই?
কেন উনি রিজাইন করেন নাই? সুতরাং উনি ওনার এই কথাকে আমি খুবই ওনার পয়েন্টটা লজিক্যাল, সেটা তো আমরাও বলছি, তাহলে আমাদের সাথে ওনাদের মেলে, কিন্তু এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, বরঞ্চ এই দায় উনি এড়াতে পারেন না। আমি এই কথাটা বলবো, কিন্তু মূল কথা হচ্ছে যেটা, যে আমেরিকার সাথে যেটা আমরা বলছি এটা যে গোলামির চুক্তি এবং এই সরকার, তাহলে তো এক বাক্যে হবে, যদি এত কথা শোনার পরও সরকার এই ধরনের চুক্তি অব্যাহত রাখে এবং আমাদের কৃষিকে ধ্বংস সহ অন্যান্য যে ধ্বংসের কথা বললাম সেইগুলো যদি তখন অব্যাহত রাখে, তখন এই সরকারকে আপনি বলেন জনগণ কোন গোলামের সরকার হিসাবে নাম দেবে? আমরা এটা জানি। সুতরাং আমরা মনে করি যে সরকারের আর দেরি করা উচিত না, এই চুক্তি বাতিলের দিকে যাওয়া দরকার। কিন্তু আমরা জানি একবার ক্ষমতার চেয়ারে বসলে ওইটা রক্ষার জন্য কিন্তু আমাদের এই দেশে নতুন না, অনেক আগে থেকে চলে আসছে। আমি একটা পুরনো সবচেয়ে প্রথম ঘটনাটা বলি। 1974 সালের ফেব্রুয়ারি মাসে একটা আইন হয়েছিল বাংলাদেশে। সেই আইনটার নাম হলো বিশেষ ক্ষমতা আইন। সেই আইনটা হলো এমন যে সরকার যদি চায় কোনো ধরনের আনুষ্ঠানিক অভিযোগ কিংবা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই যে কোনো ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখতে পারে। মানে একজন লোক, সরকার যদি চায় যে সামওয়ান, যে কোনো একজন ব্যক্তি, আপনি হন আমি হই যে কার হোক, তাকে ইচ্ছা করলে কোনো রকম আমার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা বলার দরকার নাই, আমার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট থাকার দরকার নাই। সরকার চাইলে এই আইন দিয়ে আমাকে অনির্দিষ্টকালের জন্য, 1 মাস 2 মাস 1 বছর কোনো ব্যাপার না, আমাকে আটক রাখতে পারে। এটাকে তখন ওই সরকার করেছিল যে অজুহাতে বলেছিল চোরাচালানি বেড়ে যাচ্ছে, সন্ত্রাস বেড়ে যাচ্ছে, অতএব এই আইনটা করা দরকার এবং লোকজনকে ধরে ধরে আনা দরকার। তো এই আইন দিয়ে চোরাচালানকে দমন করা গিয়েছিল, সন্ত্রাস দমন করা গেছিল তা না, বাট এটা দমন করা গিয়েছিল বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে ধরে ধরে, জাসদের নেতা কর্মীদেরকে তারা এটা নিয়ে আটক করত। এটা 74 সালের কথা। 74 সাল থেকে শুরু করে যত সরকার আসছে আমাদের এখানে সবাই এই আইনটা প্রয়োগ করছে। এবং যে সরকার আসছে সেটা সময় বিরোধী দল ছিল না, ছিল তো। বিরোধী দলে থাকাকালে তারা কিন্তু এই আইনটা সমালোচনা করছে, বলছে এটা একটা কালো আইন, এই আইনটা থাকা উচিত না। সবাই এবং যারা ক্ষমতায় ছিল তখন তারা প্রয়োগ করছে, ক্ষমতা থেকে যখন নেমে যেয়ে তারা বিরোধী দল হয়েছে তখন তারা এই আইনটা সমালোচনা করছে যে এই আইনটা থাকা উচিত না। আবার যখন তারা ক্ষমতায় আসছে তখন তারা আবার এই আইনটা বলছে এই আইনটা থাকা দরকার। ব্যাপারটা কী দাঁড়ালো, যখন উনি ক্ষমতায় থাকেন, সরকারে থাকেন, তখন ওই কালো আইন হয়ে যায় ওনার জন্য প্রয়োজনীয় আইন, এবং যখন ক্ষমতার বাইরে থাকেন তখন এটা হয় তার কাছে কালো আইন। এইরকম মিউজিক্যাল চেয়ারের মতো আমাদের দেশের ক্ষমতা এবং ক্ষমতাসীনদের মনোভাব আমরা দেখে এসেছি। তো 74 এই ঘটনা, এই উদাহরণ, এই শ্লোক, এত কথা অবতারণা করলাম কেন সেটা একটু বলি। আপনাদের মনে আছে যে আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে নির্বাচনে জিতে ক্ষমতায় আসলো, 2011 সালের দিকে তারা একটা স্থানীয় সরকার নির্বাচন করেছিল, মানে অনেকগুলি সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করেছিল, প্রায় 6টার মতো। সবগুলিতে আওয়ামী লীগ হেরেছিল, সব কটাতে। সিলেট, রাজশাহী, খুলনা, তারপরে গাজীপুর, চট্টগ্রাম, সবগুলোতে তারা হেরেছিল। হারার পর যারা জিতেছিল তারা নিশ্চয়ই বিরোধী দলের লোক ছিল সবাই, এবং তারা যে খুব সুন্দরভাবে মেয়রশিপটা চালাতে পেরেছে তা কিন্তু না। এরা কেউই পূর্ণ মেয়াদে সুস্থভাবে মেয়রের চেয়ারে বসতে পারেনি। সবাইকে কোনো না কোনো আইন দিয়ে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দিয়ে ওখানে আওয়ামী লীগ তার দলের একজন কমিশনারকে ওই যে প্যানেল মেয়র বলে বানিয়ে তারা চালিয়েছে। কোনো একটা মেয়র দায়িত্ব পালন করতে পারে নাই। কেন পারে নাই? তাদের বিরুদ্ধে কোনো একটা আইন দিয়ে, কোনো একটা মামলা দিয়ে, তখন একটা নিয়ম ছিল, যদি কোনো মেয়রের বিরুদ্ধে কোনো একটা মামলা থাকে, ফৌজদারি মামলা থাকে, অথবা যদি সে ফৌজদারি মামলার আসামি হয় এবং যদি তার বিরুদ্ধে কোনো নৈতিক স্খলনজনিত অভিযোগ থাকে, এই সমস্ত কয়েকটা নিয়ম ছিল। এইগুলি কোনো একটা থাকলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে অন্য একজনকে আপনি ওদের মাঝখানে প্যানেল থেকে কাউকে একজনকে আপনি বসাই দিতে পারেন। প্রত্যেকটা জায়গায় এই ঘটনা ঘটেছিল। মেয়ররা হয় জেলে গিয়েছিল অথবা পলাতক ছিল, ঘটেছে। কিন্তু
এই আইনটার আমি খুবই সমালোচনা তখনও করেছি, এখনও করি। আমার কথা হলো, একজন লোক জনপ্রতিনিধি, জনগণ তাকে নির্বাচন করেছে, তাকে আপনি একটা প্রশাসনিক আদেশের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে তাকে আপনি সরিয়ে দেবেন কিভাবে? কেন? তাহলে কি আপনি জনগণের রায়কে অবমাননা করলেন না? এটা উচিত না। একটা ছুতা নাতায় তো আপনি তাকে সরিয়ে দিতেই পারেন, এটা তো উচিত না। এই বিষয়টা যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এলো, তারা এটাকে আরও নগ্নভাবে প্রয়োগ করলো। কীভাবে নগ্নভাবে প্রয়োগ করলো? তারা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল কবে? 2024 সালের 8ই আগস্ট। ঠিক তার 9 দিনের মাথায়, মানে 17 আগস্ট তারা কয়েকটা আইন করলো। এই আইনগুলি কী কী? আইনগুলির নামগুলি আমি বলি। আইনগুলি হলো স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ। আইন মানে অধ্যন্ত সংসদ নাই, কিন্তু প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করেছে। তবে স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ, এই 4টা আইন তারা করলো। এবং এই 4টা আইনে তারা কী বললো? তারা বলল, আগে যেরকম একজন প্রশাসককে, একজন মেয়রকে, নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে, নির্বাচিত জনপ্রতিনিধিকে, স্থানীয় সরকারের এদেরকে যেমন এখন একটা কারণ দেখিয়ে ছুতা নাতায় সরিয়ে দেওয়া যায়, এখন তারা দেখলো এতগুলি কারণ আমি কী করে দেখাবো? ওনারা কারণ দেখানোর মধ্যে ধারলেন না। ধার না দিয়ে ওনারা বললেন, মূল কথা হলো ওনারা বললেন যে যদি সরকার মনে করে যে বিশেষ পরিস্থিতিতে অথবা জনস্বার্থে এই জনপ্রতিনিধিদের বরখাস্ত করতে হবে, তাহলে তারা ইচ্ছা করলে করতে পারে। মানে কোনো রকম অজুহাত, কোনো রকম লেম এক্সকিউজ কিছুই দেখাতে হবে না। সরকার মনে করেছে যে বিশেষ পরিস্থিতি বা জনস্বার্থে। এখন বিশেষ পরিস্থিতি কাকে বলে বা জনস্বার্থ কোনটা, এর কোনো সংজ্ঞা কিন্তু এই আইনে দেখানো হয় নাই। এবং হয় নাই বলে তখন যে ঘটনাটা ঘটেছিল তা হলো 2024 সালে, মানে সেই যে আইনটা করলো 17 আগস্ট, তার ঠিক 2 দিনের মধ্যে 12টা সিটি কর্পোরেশনের মেয়র, 7টা জেলা পরিষদের চেয়ারম্যান, সারা দেশে সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রকে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে। সব মিলিয়ে অপসারিত জনপ্রতিনিধির সংখ্যা হলো 1876 জন। এই 1876 জনকে এক নোটিশে অন্তর্বর্তীকালীন সরকার অপসারণ করে দেয়। তারা সবাই, এদের মধ্যে এমন লোক ছিল, যেহেতু আপনার উপজেলা পরিষদ এগুলোতেও আপনার সবগুলোতে একসঙ্গে হয় না, কোনোটা হয় তারপরে আবার মানে মেয়াদ শেষ হইতে আবার সময় লাগে, এক এক সময় হয়। এমনও দেখা গেছে মাত্র 15 দিন অফিস করতে পেরেছে, 15 দিন। এমন অনেক আমার কাছে আমার সঙ্গে বেশ কিছু উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা বলেছেন, একজন আমাকে বলেছিলেন, ভাই মাত্র 15 দিন আমি বসতে পেরেছি। একজন বলেছেন, খালি রেজাল্টটা হয়েছে, বসতেও পারি নাই। এখন এই এত টাকা খরচ করে ইলেকশন করেছে, ভোট পেয়েছে, সে এখন এক কলমের খোঁচায় নাই হয়ে গেল। কেন নাই? এটাতে প্রশ্নও করতে পারবে না। এটা কি কোনো সভ্য আইন হতে পারে? এই অসভ্যতা অন্তর্বর্তীকালীন সরকার করে গেছে 4টা অধ্যাদেশের মাধ্যমে। যাক, আগের সরকার, ওদের বদনাম বেশি করি না, আমি এখন বর্তমান সরকারের আমলে আসি। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছিল। সেগুলোকে আইন অনুযায়ী এই সংসদ অধিবেশন শুরু হওয়ার পর 1 মাসের মধ্যে তুলতে হবে, আলোচনা করতে হবে, পাশ করতে হবে, আর না হলে বাতিল হয়ে যাবে। গতকালকে কিন্তু আমি বলেছিলাম যে 98টা অধ্যাদেশ তারা হুবহু পাশ করতেছে, যা আছে তাই পাশ করবে। আর বাকি যে থাকলো যে কয়টা 35টা, সেই 35টার মধ্যে কিছু তারা একদম বাতিল করে দিয়েছে, এটা হবেই না। আবার কিছু তারা অধিকতরভাবে করবে এবং কিছু তারা আলোচনা করবে। এগুলো 3টা ক্যাটাগরিতে রেখেছি। কালকে আমি এগুলি যেগুলি বাতিল করে দিয়েছিল এবং অন্যান্যগুলি যে গণভোট জানে কি তারা মানে তুলবে, কিন্তু আলোচনা মানে বাতিলই হয়ে যাবে বলা যায়, যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো কালকে বলেছিলাম। আজকে আমি 98টা নিয়ে 98টার মধ্যে একটা নিয়ে আলোচনা করার জন্য বসছি। আসলে একটা না, 4টা। সেই 4টা কোনটা? এই এতক্ষণ যে আলোচনাগুলি করলাম, ওই যে বললাম 17 তারিখে স্থানীয় সরকার বিষয়ক 4টা অধ্যাদেশ সংশোধন অধ্যাদেশ হয়েছে, ওই 4টা নিয়ে। ওই 4টা কিন্তু 98-এর মধ্যে আছে, মানে এই 4টা পাস হয়ে যাচ্ছে।
কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই পাস হবে। এবং এই চারটার মধ্যে কিন্তু ওইটা আছে যে সরকার চাইলে যদি বিশেষ পরিস্থিতির কারণে অথবা জনস্বার্থে যে কোনো স্থানীয় সরকারের প্রতিনিধিকে যে কোনো সময় বরখাস্ত করতে পারবে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো হলো এই, আগামীতে যখন এইটা যখন আইন হয়ে যাবে, তখন আগামীতে যখন কোনো কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, যখন কেউ কোনো মেয়র হবেন, তিনি যদি অন্য দলের হন, সরকার বিরোধী কোনো দলের হন, সরকার ইচ্ছা করে 2 দিনের মাথায় তাকে বরখাস্ত করে দিতে পারবে। তাহলে ইলেকশন কে করবে? কেবল নিজের দলের লোকজন করবে। আমরা বলেছিলাম না, আমি আর ডামির নির্বাচন, স্থানীয় সরকারে আমি আর ডামির নির্বাচনের একটা ব্যবস্থা আইনগতভাবে পাকাপোক্ত করার চেষ্টা হচ্ছে। ইহা কি গণতন্ত্র? আমরা এটাকে গণতন্ত্র বলবো? আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের অগণতান্ত্রিক অনেক অধ্যাদেশ বাতিল করে দিলেন, এই 4টা রাখলেন কেন? আপনার পক্ষে যায় তাই? নতুন সরকার এসেছে, অনেকে আমাকে বলেন নতুন সরকার মাত্র দায়িত্ব নিল, এরকে সমালোচনা কেন করেন? আমি সমালোচনা করতে চাই না, বিশ্বাস করেন আমি চাই নতুন সরকারকে সমর্থন করতে। পাশাপাশি আমি এটাও তাদেরকে অনুরোধ করব, এমন কিছু করেন যেন সমর্থন করতে পারি। এটা কি সেই কাজ? এই কাজের সমর্থন কে করতে পারবে বলেন আপনি আমাকে? গণতান্ত্রিক মন মানসিকতা যার মধ্যে সামান্যতম আছে, সে পারবে এটাকে সমর্থন করতে? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিনিস্ট্রি এটা, ওনাকে তো আমি একজন ভদ্রলোক হিসেবে জানি। আপনি এরকম স্বৈরাচারী একটা আইনকে সাপোর্ট করতেছেন, কিভাবে করতেছেন ভাই? আপনার তো বয়স হয়েছে না, আপনার বয়স হয়েছে, আপনি এমন কিছু করেন যেন আপনার মৃত্যুর পরেও মানুষ আপনাকে প্রশংসা করে, যেন এই লোকটা গণতান্ত্রিক ছিল, এই লোকটা একটা ভালো কাজ করে গিয়েছে। এটা ভালো কাজের নমুনা বলেন ভাই? আচ্ছা বাদ দেন, আমি তাও বাদ দিলাম, ওনার কাছে আমি ব্যক্তিগত কোনো ওনার ভালো মানুষই চাই না, আমি ধরে নিলাম উনি একটা এই লোক। কিন্তু আপনি আমাকে বলেন আপনার দলের কিটা আদর্শ? আসেন আমি 2টো পয়েন্ট আসি। 1 নম্বর পয়েন্ট হলো, আমরা জানি যে এই সরকার শুরুর থেকেই, মানে সরকার বিএনপি অনেক আগের থেকেই 31 দফা রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা করতেছিল, মানে একদম শেখ হাসিনার আমল থেকে কিন্তু তারা 31 দফা রাষ্ট্র সংস্কার করবে। সেই 31 দফার 21 নম্বর দফাটা কি জানেন? আমি আপনাদেরকে পড়ে শোনাই। 21 নম্বর দফাটা হলো যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করা। সেখানে বলা হয়েছে যে মৃত্যুজনিত কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশের বলে বরখাস্ত বা অপসারণ না করার কথা করা যাবে না। তারা কিন্তু নিজেরা বলেছে, যদি একজন স্থানীয় সরকার প্রতিনিধির মেয়রের যদি তার মৃত্যু না হয়, তাহলে ওই পদে কাউকে তারা সরকারি লোক প্রশাসক নিয়োগ করবে না। অথবা যাদের মধ্যে মামলা আছে, মামলা হলেই অপসারণ করবে না, বরঞ্চ যতক্ষণ পর্যন্ত দণ্ডপ্রাপ্ত না হবে, আদালত যদি তার বিরুদ্ধে দণ্ডাদেশ দেয় তখন তাকে অপসারণ করবে, এর আগে করবে না। এটা কেন করেছিল? ওই নিজেদের যে অতি তিক্ত অভিজ্ঞতা ওটার কথা মাথায় রেখে করেছিল। তাদের মেয়রগুলিকে জাস্ট একটা মামলা দিয়েই অপসারণ করা হয়েছিল, মামলা রায় পর্যন্ত অপেক্ষা করে আগে অপসারণ করছিল। এই জন্য তারা বলছে যদি সেটা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয় তখন তারা অপসারণ করবে, এর আগে না, বলেছে তো, মাথায় রাখেন। ঠিক সেই একই জিনিস এবার যখন তারা নির্বাচন করে, সেই নির্বাচনেও স্থানীয় সরকার, শক্তিশালী স্থানীয় সরকার গঠন, এখানে যে তারা বলেছে একই কথা বলেছে যে মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদশূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হবে না। তাহলে স্থানীয় সরকার কোনো প্রশাসক নিয়োগ করা হবে না। এই সরকার প্রথম দায়িত্ব নেওয়ার পর যে অপকর্মটা করেছে, আমার বিবেচনা অপকর্ম বলছি আমি, সেটা হলো যে বিভিন্ন সিটি কর্পোরেশনে তার নিজস্ব দলীয় লোককে প্রশাসক হিসেবে নিয়োগ করেছে। প্রথমে 6টা, পরে আরও 5টা। এটা আপনি প্রশাসক হিসেবে নিয়োগ করলেন কেন? এটা তো আপনার 31 দফা তো যা বলছেন, আপনার নির্বাচন ইশতেহার যা বলছেন তার ঠিক পুরো উল্টো কাজটা আপনারা করলেন।
আপনি তো জনগণের কাছে অঙ্গীকার করেছেন যে আপনি প্রশাসক নিয়োগ করবেন না, করলেন কেন? দলীয় লোক নিয়োগ করলেন এই আলোচনা করি না, প্রশাসক তো নিয়োগ করেছেন, কেন করলেন? এর বাইরে জেলা পরিষদগুলিতে, সবগুলি জেলা পরিষদে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন দলীয় লোককে, কেন? জনগণের কাছে করা অঙ্গীকার এত দ্রুত ভাঙ